নমস্কার, সন্ধ্যে ৬টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে কোয়েল। প্রথমেই হেডলাইন্স। বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। লর্ডস মোড়ের বাজারে পুড়ে ছাই ৩০টা দোকান, আশপাশের ঝুপড়িতেও আগুন। দমকলের ১৬টা ইঞ্জিন নামলো আগুন ঠেকানোর যুদ্ধে। রাজ্যে উপনির্বাচনের মাঝেই গুলি ভাটপাড়ায়। চায়ের দোকানে গল্প করার সময় বুলেট বিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার। গোষ্ঠীদ্বন্দ্বে হত্যা দাবি করল পরিবার। এলাকায় উত্তেজনা তুঙ্গে। ভাটপাড়া হত্যাকাণ্ডে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নস্যাতের চেষ্টা। জেলে বসে খুনের পরিকল্পনা অর্জুন ঘনিষ্ঠ পঙ্কজের। দাবি সোমনাথ শ্যামের। তবে কি কারাগারেও সক্রিয় দুষ্কৃতীরা? উঠল প্রশ্ন। উপনির্বাচনেও শান্তি দুরস্ত। সিতাইয়ে ইভিএম এর বোতামে সেলোটেপ। মাদারিহাটে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই ছাপ্পার অভিযোগ। নৈহাটিতেও অশান্তি। তৃণমূল প্রার্থীর পরিচয়পত্র নিয়ে ছাপ্পার চেষ্টা। ভোটের ময়দানে জোরদার থ্রেট কালচার। বুথ থেকে না গেলে প্রাণে মেরে দেব। সিতাইয়ে বিজেপি এজেন্টকে হুমকি তৃণমূল নেতার। মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। রাজ্যে উপনির্বাচনের মাঝে রক্ত ঝরল ভাটপাড়ায়। চায়ের দোকানে ঢুকে গুলি করে মারা হলো তৃণমূল নেতাকে। গুলি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করল নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার। রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে ভোট চলছে নৈহাটিতে, কিন্তু এরই মধ্যে গুলি চলল ভাটপাড়ায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি অশোক সাউ। বাজারে যাওয়ার পথে পালঘাট রোডে তিনি যখন একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তখন বাইকে করে এসে ৪ রাউন্ড গুলি চালায় ৩ দুষ্কৃতী। চলে ব্যাপক বোমাবাজি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের দিকে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর পাওয়ার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশকে বলো জবাব দিতে। থানা পাশে আছে আর থানার সামনে গুলি মারছে। নিহত অশোক সাউয়ের ভাইয়ের অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তার অভিযোগ সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ দুষ্কৃতীরা একাজ করেছে। পুলিশ সব জানে। এদের কাছ থেকে পয়সা তোলে জগদ্দল ভাটপাড়া থানার পুলিশ। এই কাজ চলছে দলীয় নেতাদের মদতে। পুলিশ ওদের থেকে টাকা নেয় ২০,০০০ ৫০,০০০ প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শ্যাম জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। ৫০ রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যাবে। ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে ২০২৩ সালেও অশোকের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। এবার সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা নাড়া করব। গোটা এলাকায় চলছে পুলিশি টহল। এখনো কেউ গ্রেফতার হয়নি। আকাশ বার্তা। ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউ হত্যায় চাঞ্চল্যকর দাবি সোমনাথ শ্যামের। জেলে বসে অশোককে খুনের পরিকল্পনা করেছিল অর্জুন ঘনিষ্ঠ দুষ্কৃতী পঙ্কজ। তৃণমূল বিধায়কের কথায় কিন্তু রাজ্যের কারা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ হত্যায় দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দুষছে পরিবার। সে সময় তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক দায়ী করলেন এলাকার কুখ্যাত দুষ্কৃতী পঙ্কজকে। খুনের অভিযোগে ব্যারাকপুরের জেলে বন্দী রয়েছে পঙ্কজ। সে অর্জুন ঘনিষ্ঠ বলে দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, জেলে বসে অশোক সাউকে হত্যার পরিকল্পনা করেছিল পঙ্কজ। পঙ্কজ যে এখন বিকি যাদবের খুনের মামলায় যে এখন ভিতরে আছে, সেই পঙ্কজই এই ঘটনাটা ঘটিয়েছে। এই পঙ্কজ হচ্ছে অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ। এই পঙ্কজের মদতেই এই খুনটা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, জেলে বসে কি করে অপারেশন চালালো পঙ্কজ? এ তো অর্জুনকে নিশানা করতে গিয়ে রাজ্যের কারা ব্যবস্থা নিয়ে এই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের ২ জনপ্রতিনিধি। শুনবো এর জবাবে কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। যে গুলি খেয়েছে সেও তৃণমূল করে, আর যে গুলি মেরেছে সেও তৃণমূল করে। গোষ্ঠীদ্বন্দ্ব সঙ্গে সঙ্গে হিরোইন বিক্রি করার দ্বন্দ্ব। কে হিরোইনটা বিক্রি করবে, কত ভাগ পাবে, সোমনাথ শ্যামকে কে কত টাকা দেবে, সোমনাথ শ্যাম পার্থভূমিকে কত টাকা দেবে, পুলিশকে কত টাকা দেবে, তার জন্য থানার সামনে সব থেকে সেফ জোন। ওখানে গুলি মারো, মার্ডার করো, থানা কিছু করবে না। অভিযোগ পাল্টা অভিযোগ। দলীয় নেতা হত্যায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খারিজ করতে গিয়ে নতুন অস্বস্তিতে জড়ালো শাসক শিবির। তবে কি ফাঁক রয়েছে কারা ব্যবস্থায়? নইলে জেলে বন্দী দুষ্কৃতী খুনের পরিকল্পনা করলো কি করে? প্রশ্নটা উস্কে দিলেন তৃণমূলেরই ২ জনপ্রতিনিধি। আকাশ বার্তা।
আসবো উপনির্বাচনের খবরে। বিকেল ৫টা পর্যন্ত ৬ কেন্দ্রে ভোট পড়েছে ৫৯.29%। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরায় ৭৫.২০%। সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে ৬২%, সামান্য বেশি। এদিকে ভোটে তৃণমূল কিংবা বিজেপি ছাপ্পার অভিযোগ থেকে বাদ গেল না কোনো দলই। বিক্ষিপ্ত অশান্তির সঙ্গে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠল উপনির্বাচনে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বিজেপি, তৃণমূল, আইএসএফ পরস্পরের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগে সরব হয়েছে। সকালেই সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তার দাবি, বিভিন্ন বুথে ইভিএম এ সেলোটেপ দিয়ে আটকে রাখা হয়েছে বিজেপির বোতাম, বসতে দেওয়া হচ্ছে না বিজেপির এজেন্টদেরও। দেখলাম কাগজ দিয়ে আটা লাগানো, তাদের ওখানে যারা এজেন্ট ছিলেন, প্রিসাইডিং ছিলেন, তারা গিয়ে দেখলেন, তারাও স্বীকার করলেন হ্যাঁ আটা দেওয়া আছে। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে নির্বাচন কমিশন। এরপরই খোদ মাদারিহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ছাপ্পা দেবার অভিযোগ ওঠে। একটি ভোট কেন্দ্রের দরজা বন্ধ করে প্রার্থী রাহুল লোহার দেদার ছাপ্পা দিচ্ছেন বলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় প্রার্থীকে। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় মুক্ত হন রাহুল। ছাপ্পার অভিযোগ এসেছে নৈহাটি কেন্দ্র থেকেও। তৃণমূল প্রার্থীর নাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে এজেন্ট বলে পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। উল্টে তার পকেট থেকে বেরিয়ে আসে তৃণমূল প্রার্থী সনদদের পরিচয়পত্র। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খোদ পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনাটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে হারোয়ার হব্বতপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আবার আইএসএফ প্রার্থীকে ঘিরে ছাপ্পা ভোটের অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। আকাশ বার্তা। আধ ঘন্টা সময় দিলাম, বুথ থেকে না বেরোলে প্রাণে মেরে দেব। ভোটের ময়দানে থ্রেট কালচারের ছবি ধরা পড়ল সিতাই সহ বিভিন্ন কেন্দ্রে। ভোট হবে বাংলায় আর হুমকি থাকবে না, তা কি হয়? ৬ কেন্দ্রের উপনির্বাচনের থ্রেট কালচার দাপিয়ে বেড়ালো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। নৈহাটিতে মোবাইল ফোন নিয়ে বুথে ঢুকে পড়ায় তৃণমূল এজেন্টকে ধরলেন বিজেপি প্রার্থী এবং শাসালেন প্রিসাইডিং অফিসারকে। নিঃশব্দ থ্রেট কালচারের অভিযোগ হারোয়ায়। কে কোথায় ভোট দিচ্ছেন তা দেখার জন্য নাকি এখানকার বুথে জালনার পাশে রাখা হয়েছিল ইভিএম, আর তৃণমূলের তরফ থেকে ভোটদানের ছবি ক্যামেরা বন্দী করা হচ্ছিল বলে অভিযোগ বিজেপি প্রার্থী বিমল দাসের। যারা ভোট দিতে আসে গ্রামের মানুষ, তাদের প্রত্যেকের ভোট দেখে নিয়ে তাদের ভাঙচুর করা হয় এবং তাদের বাড়ি ক্ষতি করা হয় এবং তাদের জমির ঘেরির টাকা, লিজের টাকা বন্ধ করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি এই জন্য বলেছি ওইটাকে মেশিনটাকে ঘুরিয়ে করতে, সাধারণ মানুষ তার ভোটটা দিক। তবে ভোটের ময়দানে থ্রেট কালচারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিল উত্তরবঙ্গ। সিতাইয়ের ৬/১৩৯ নম্বর বুথে বিজেপি এজেন্টকে প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দিলেন তৃণমূল নেতা। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। তাদের ধমকি দেওয়া হয়েছে, চমকানো হয়েছে, তার জন্য তারা বাধ্য হয়েছে বেরিয়ে যেতে। আপনি কি এখন আবার এজেন্টকে ভেতরে পাঠাবেন? দেখি আমি কথা বলি এজেন্টদের সঙ্গে। আর্যিকর কাণ্ডের দৌলতে থ্রেট কালচার শব্দবন্ধ দাপিয়ে ফিরেছে রাজ্যে। এবার ভোটের ময়দানেও দেখা গেল সেই হুমকি সংস্কৃতির নির্লজ্জ দাপাদাপি। আকাশ বার্তা। প্রার্থী নিজেও আক্রান্ত। মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো তো হলোই, সঙ্গে ভাঙচুর করা হলো তার গাড়ি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাদারিহাটে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। প্রার্থীর গাড়ি দেখে রীতিমতো ধেয়ে এলেন একদল মানুষ। তাদের মধ্যে মহিলারাও ছিলেন। গাড়ি ঘিরে ধরে চলল বিক্ষোভ। সারা বছর কেন দেখা যায় না বিজেপি প্রার্থীকে, প্রশ্ন ছিল বিক্ষোভকারীদের। তাদের আরো অভিযোগ, বিজেপি এই এলাকার জন্য কিছুই করেনি। বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর করা হয়, গায়ে হাত তোলা হয়েছে বলে অভিযোগ। ভোট লুট করার জন্য এটা তৃণমূলের কৌশল বলছেন বিজেপি প্রার্থী। এইভাবে ভোট লুট করার চেষ্টা করছে এখানে টিএমসি। আপনারা দেখতেছেন তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ। এই এলাকার বিধানসভার জন্য কোনো উন্নয়নের কাজ করতে পারেন না, বিকাশের কাজ কিছুই করতে পারেন না, মানুষের পাশেও দাঁড়াতে পারেন। তাই এইবার জনগণ
এটা বিক্ষোভ করছে, এটা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, এটা তৃণমূল কংগ্রেস এগুলো করে না। মাদারিহাটে 2016 এবং 2021 বিধানসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। এবারের লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হন। এর ফলে এই বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। আকাশ বার্তা। রাজ্যে ভোটের আবহে ভাঙড়ে পুড়ে ছাই তৃণমূলের দলীয় কার্যালয়। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। অন্যদিকে ভোটে অশান্তির খবর এসেছে মেদিনীপুর থেকেও। সকাল থেকে মেদিনীপুরে 304টি বুথে চলছে উপনির্বাচন, কিন্তু বিজেপির অভিযোগ দলীয় কার্যকর্তাদের কাল রাত থেকেই বাড়ির বাইরে বের হতে দেওয়া হয়নি। চাঁদরা দেপাড়ায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য নরেন্দ্রের অভিযোগ তাকে বাড়িতেই আটকে রাখে 40 জন পুলিশ। বলে তারাকেই অ্যারেস্ট করবো, তাহলে গান টানলে মাথাটা আসবে। যে তাও আমি দরজা খুলিনি, আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ হচ্ছে, না খোলার পরে যে আবার যায়। তারপরে দেখি সকাল 4টায় উঠছি, দিয়ে বলি বেরাবো, দেখি না আবার 2টা পুলিশ এখানে বসে। পরে এই পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে বুথে যান বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থী সুজয় হাজরার অভিযোগ বিরোধী দলনেতা এলাকায় থ্রেট কালচার চালাচ্ছেন। অপোজিশন লিডার মেদিনীপুরে এসে থ্রেট কালচার স্টার্ট করেছেন। আগে ওনার বিরুদ্ধে কমিশনের ওনাকে ব্যান করা উচিত। এদিন বাগদবি গ্রামে তৃণমূল বিজেপি উভয় দলই ভোটারদের মধ্যে ছোলা মুড়ি বিতরণ করে। এদিকে ভাঙড়ের চালতাবেড়িয়ার কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দলীয় কার্যালয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পুড়ে যায়। তৃণমূলের অভিযোগ এই কাজ আইএসএফ করেছে, দোষীর শাস্তি চাই। যারা দোষী, যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক, পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক, এটাই আমাদের দাবি। যদিও অভিযোগ উড়িয়ে আইএসএফ এর বক্তব্য এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ভাঙড়ে কে কার হয়ে কাজ করবেন, একটা পন্থী সওগাত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল, সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো। এই ঘটনায় আজ সকাল থেকেই ভাঙড় এলাকা থমথমে, চলছে পুলিশি টহল। আকাশ বার্তা। পাহাড়ের ভোটে টাকা বিলি করছে গেরুয়া শিবির। দার্জিলিং এ দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। चुनाव का टाइम में वो लोग आते हैं और रुपया डिस्ट्रीब्यूशन करते हैं, लेकिन आपको हॉस्पिटल में भर्ती होने के लिए कुछ नहीं मिलेंगे। और वोट का टाइम में जरूर वोट लेके चला जाता है, लेकिन उसका बाद ये करेंगे, वो करेंगे, हैन करेंगे, तन करेंगे, कुछ नहीं करते हैं, झूठा कह के चला जाते हैं। এবার চোখ রাখবো চাঞ্চল্যকর ঘটনার দিকে। বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কম করে 30টা দোকান। দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস মোড়ের সন্ধ্যা বাজারে আজ দুপুরে বিধ্বংসী আগুন লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লর্ডস মোড়ের পেছনেই রয়েছে এই বাজার। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। ঝুপড়ি থাকায় এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 16টা ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে, তবে এখনও বিক্ষিপ্তভাবে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। এলাকায় প্রায় 30টা দোকান আগুনে পুড়ে গেছে, তবে কিভাবে এই আগুন লাগলো বা ছড়ালো তা এখনো স্পষ্ট নয়। দুপুরে আগুন নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা প্রথমে হাত লাগান। খবর পেয়ে প্রথমে দমকলের 10টা ইঞ্জিন পাঠানো হয় দুর্ঘটনাস্থলে, পরে আরও 6টা ইঞ্জিন যায়। যাদবপুর থানা থেকেও পুলিশের একটা দল ঘটনাস্থলে পাঠানো হয়। কিছু দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সম্ভবত দোকানগুলিতে রাখা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি ঝুপড়ি ঘরও পুড়ে যায়। বাজার এলাকায় ফুটপাতের ধারে থাকা কিছু স্থায়ী দোকানও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন। আকাশ বার্তা। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে উঠে এলো কলকাতার নাম। চোপড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করলো সরসোনা পুলিশ। বেহালার একটি স্কুলের নাম জড়ানোর পরেই চোপড়া লিঙ্ক সামনে এলো। ট্যাব কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো কলকাতার। বেহালার সরসোনার একটি স্কুলের অভিযোগ পেয়ে চোপড়া থেকে গ্রেফতার করা হলো 2 অভিযুক্তকে। সরসোনা থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে তাদের। এর আগেও চোপড়া থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো 5। পূর্ব বর্ধমানের বৈষ্ণবনগর থেকে ট্যাব কেলেঙ্কারির অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করল পুলিশ। রকি, পিন্টু, শ্রবণ এবং জামাল শেখ এই 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ডায়েরি এবং ব্যাংকের বেশ কিছু নথি। পূর্ব বর্ধমানের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ স্কুল থেকে 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা তুলে নিল প্রতারকরা। সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সাগর থানা। 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি।
মোট 7টা জেলার বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র ঢোকার অভিযোগ উঠেছে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে লোপাট করা হচ্ছে টাকা। সরসনা কাণ্ডে চোপড়া থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন কৃষ্ণপদ সর্দার ও শরীফুল ইসলাম। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আকাশ বার্তা। এই শেষবারের জন্য আপনাকে অনুমতি দিচ্ছি। হাওড়ার শ্যামপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়েও এমনই মন্তব্য করলো হাইকোর্ট। বলল পরের বার থেকে রাস্তা চওড়া না থাকলে সভা করা যাবে না। মুচলেখা দিলে জীবন বাঁচানো যায় না। আজ এক মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে বিচারপতি বলেন এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি। তবে হঠাৎ কেন রাজ্যের বিরোধী দলনেতাকে এমন হুঁশিয়ারি আদালতের? ঘটনাচক্রে আজ হাওড়ার শ্যামপুর কামারপুর রোড দেউলিবাজার জংশন এলাকায় সভা শুভেন্দু অধিকারীর। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সভাস্থলে যাওয়ার রাস্তা সরু, ফলে সেখানে শুভেন্দু জেড ক্যাটাগরির কনভয় ঢোকা বেরোনোর সমস্যা বলে আপত্তি জানায় পুলিশ। তারই পাল্টা আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন কোনো অসুবিধা হবে না, আমরা মুচলেখা দিয়ে দেব। যা শুনে বিচারপতি বলেন মুচলেখা দিলে জীবন বাঁচানো যায় না। আদালত জানায় 20 মিটারের কম চওড়া রাস্তা হলে সবার অনুমতি দেওয়া হবে না। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন এই শেষবারের জন্য অনুমতি দিচ্ছি। আকাশ বার্তা। আমি তৃণমূল করি, অনুতাপহীন গলায় গোফ পাকাতে পাকাতে বলল রিশরা বাকখাল শুটআউটে ধৃত রঞ্জন যাদব। ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে পুলিশ পাঠিয়ে দিয়েছিল। মাকেই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল। একজনের নাম ডার্লিং, অন্যজনের নাম চার্মলিং। দার্জিলিং চিড়িয়াখানায় আজ দুটি চিতা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম পেল রেড পান্ডার 4 ছানা। দার্জিলিং চিড়িয়াখানায় দুটো চিতা এবং 4টে রেড পান্ডার আজ নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি চিতা শাবকের নাম রাখেন ডার্লিং এবং চার্মিং। এবার ছোট বাচ্চা হচ্ছে দুটো নাম চার্মিং এন্ড ডার্লিং ম্যাডাম দিয়েছেন। এর পাশাপাশি 4টে রেড পান্ডার নামকরণ করেন মমতা। পাহাড়িয়া, হিলি, ভিক্টোরি এবং ড্রিম, এই 4টি নাম তিনি দেন রেড পান্ডাদের। দার্জিলিং সফরের তৃতীয় দিনের সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি স্বনির্ভর হবেন পাহাড়ের মহিলারা। পর্যটন শিল্পেরও গুরুত্ব দেওয়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ বার্তা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।